দর্শক সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তার সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। যে আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠে সালমান। শহীদ পরিবার ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা করে পাচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষা জরিপ হলো না। দৈনিক ইত্তেফাক, ৩৫-এ প্রবেশ, ৬৫-তে অবসরের প্রস্তাব, সরকারি চাকরি। বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত। দীর্ঘস্থায়ী সংস্কার করতে চায় একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম। সমকালের শিরোনাম দেখব, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। বাংলাদেশ প্রতিদিন, ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী। খোঁজ ২ লাখ কোটি টাকার। হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প বাতিল, ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রথম একনেক বৈঠক। এই শিরোনামটি সবাই করেছে। যুগান্তরের শিরোনাম, অর্থ পাচারের ১৭ মামলা, রপ্তানির আড়ালে সালমানের ১,০০০ কোটি টাকা পাচার। শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের, সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কয়েকদিন যাবত এটিও একটি আলোচনার বিষয়। পূর্তমন্ত্রী থাকতেন অবৈধ ভবনে। ৫.২ লাখ কোটির সন্ধানে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি, ক্ষমতা নিরাপত্তা নিশ্চিতে। শিরোনাম ছিল দেশ রূপান্তরে। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, উচ্চ ব্যয়ের বেশিরভাগ প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র হয়নি, যোগাযোগ অবকাঠামো খাত। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প যাচাই বাছাই হবে, একনেকে ডক্টর ইউনূস। দ্য ডেইলি স্টার, বিএনপি জামাত ড্রিফটিং এপার্ট। সালমান 27 আদার সুয়েট ফর লন্ডারিং, টাকা 1,000 crore। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। সবগুলো পত্রিকারই শিরোনাম, দুই একটি শিরোনাম আছে, যেমন এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সালমানের রহমানের একটি শিরোনাম আসছে যে উনি বিদেশে টাকা পাচার করেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পর প্রথম একনেক সভা হয়েছে। সেই একনেক সভায় যে কথাটি বলা হয়েছে যে, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া যে প্রকল্পগুলো সেগুলো যাচাই বাছাই করা এবং সেগুলো বাদ দেওয়া হবে, সেগুলোকে দেখা হবে, কারণ সেগুলোর একটি উদ্দেশ্যই ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য। সেখানে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, সেই জায়গাতেই তো ঘাপলা ছিল, যেটি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় ওপেন হচ্ছে। এই বিষয়ে একটু আপনার কাছে প্রথমে আসতে চাই, আপনার মতামত শুনতে চাই। হ্যাঁ, প্রকল্প যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন থেকে যে উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, যে উন্নয়ন প্রকল্প যেগুলো রাজনৈতিক সরকারের আমলে নেওয়া হয়েছিল, এবং আমরা দেখেছি যে গত আওয়ামী লীগ সরকারের কিন্তু উন্নয়ন কেন্দ্রিক এক ধরনের যাতনা ছিল। তারা উন্নয়ন প্রকল্প প্রচুর নিয়ে, মানে উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট প্রকল্প যথেচ্ছভাবে তারা পারমিশন দিয়েছে, অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে এবং সেগুলোকে রাজনৈতিক বিবেচনায়, তো যেহেতু রাজনৈতিক সরকার, কিছু কিছু প্রকল্প নিশ্চয়ই রাজনৈতিক বিবেচনায় ছিল এবং সেগুলোকে এখন অন্তর্বর্তী সরকার তারা নিশ্চয়ই বিবেচনা করে দেখবে যে কোন কোন প্রকল্পগুলো সেইভাবে, যেগুলোর আসলে জনগণের সম্পৃক্ততা কম কিন্তু রাজনীতি জড়িয়ে গেছে, সেই প্রকল্পগুলোকে তারা হয়তো দেখবে। আর একটা বড় সিদ্ধান্ত এসেছে, যেহেতু বললেন যে প্রথম সভা, সেখানে পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি আওয়ামী লীগ সরকার ছিল, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। এবং ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের যে সভাটি হলো, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের বড় পরিকল্পনা তারা রাজনৈতিক সরকার নিক, তাদের দেখার বিষয়, তারা এটি নিয়ে কাজ করবে না, নবম পরিকল্পনা তারা করবে না, যাচ্ছে না সেটাকে। এবং তারা এটাও বলছে যে অষ্টম পরিকল্পনা নেওয়া হচ্ছিল পঞ্চবার্ষিকের, সেটা আসলে তেমন কার্যকর ছিল না, কারণ বাজেট যখন প্রণয়ন করা হতো সেখানে ওই পরিকল্পনার ছাপ থাকতো না, যে কারণে তারা এই পঞ্চবার্ষিক পরিকল্পনাকে আপাতত দেখার বা এগিয়ে নেওয়ার সুযোগ দেখছে না, বাতিল করা হয়েছে। এবং খুব বেশি করা হচ্ছে যে প্রকল্পগুলো আগামীতে নেওয়া হবে, সেখানে যেন বিদেশি অর্থায়ন যে প্রকল্পগুলোতে থাকবে সেগুলোর কথাও তারা গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ তারা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার চিন্তা নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার আছে, এবং সেটা গতকালকের সভায় কিছুটা হলে বোঝা গেছে। যে আমরা সেটি প্রত্যাশা করি যে এরকম সুশৃঙ্খলভাবে কাজগুলো হোক,
আরেকটি শিরোনাম কয়েকটি পত্রিকায় আসছে যে শহীদ পরিবার পাবে 5 লাখ ও আহতরা 1 লাখ টাকা, অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা দেশ স্বাধীন হলো, নতুনভাবে রাষ্ট্র আসলো, ওই সময় যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে এটি একটি অবশ্যই আমি পজিটিভ দিক মনে করি যে যারা নিহত হয়েছে তাদেরকে 5 লক্ষ টাকা করে দিবে, যারা আহত হয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেবে। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই এই পজিটিভের মধ্যেও আমার একটি প্রশ্ন আছে যে এটি কি যথেষ্ট মনে হচ্ছে আপনার? না, যথেষ্ট না। এবং সেটা অন্তর্বর্তী সরকারের প্রথম যে সভাটি হলো, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে প্রথম যে সভাটি হলো, সেখানে তারাও এইখানেই থামবে সেটাও বলছে না। তারা বলছে এটি প্রাথমিক কিস্তি, মানে প্রথম কিস্তির কথাই বলা হচ্ছে। এটাকে আরও এগিয়ে হয়তো নেওয়া হবে, কারণ এটা প্রথমভাবে। এবং এদিনে কিন্তু একটি শহীদ স্মরণ নিয়ে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আপনি 17 সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। তার কারণ কোথায় কোথায় কতজন নিহত, আহতদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করতে পারেনি। এই নিরূপণ করা কি খুব বেশি কঠিন কোনো কাজ? সেটা কঠিন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে সেটা আসলে দেখুন, অন্তর্বর্তী সরকার গঠন করার পরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জই তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আসলে সেটা আছে, বিশেষ করে বিভিন্ন মহলের আন্দোলন প্রতিহত করা, কিংবা প্রচন্ড রকমের দাবি দেওয়ার মুখে, হ্যাঁ, অর্থাৎ একটা ভঙ্গুর রাষ্ট্রকে তো তারা পেয়েছে, সেই জায়গা যাত্রায় হয়তো সেটা যে সংস্কারের জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকার যে খুব স্মুথলি যাচ্ছে বিষয়টা তেমন তো না। তো সব দিক ম্যানেজ করে এই বিষয়টাতে হয়তো তাদের একটু মনোযোগ আরো বেশি দেওয়া উচিত। এখানে আমরা সাধারণ মানুষের মতামত শুনেছি এবং আমরা অনেক রিপোর্ট দেখেছি যে যারা ইতিমধ্যে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের সংসার চলছে না। তো সেই জায়গাতে বোধহয় আর একটু মনোযোগ অবশ্যই দেওয়া উচিত, এটি আরো ভালো হবে। যাদের আত্মত্যাগের জন্য আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যাচ্ছে, তাদেরকে বিষয়টি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। যে নিশ্চয়ই। প্রথম আলো সহ কয়েকটি পত্রিকার শিরোনাম, করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান, যুক্তরাজ্যে 360টি বাড়ি মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আল জাজিরার অনুসন্ধান। আমি দুটোকে মিলিয়ে আপনার কাছে বলতে চাই, এই যে ব্যাপারগুলো ঘটেছে, এই ব্যাপারগুলোকে তো মানে সরকারের প্রধান যারা ছিল, সরকারের ছিল, তারা তো জানতো। এত বড় যে দেশে আপনি দেখেন যে 50 টাকা 60 টাকা 1 কেজি গরুর মাংস থেকে দাম কমালে যে দেশে শত শত হাজার মানুষ লাইন ধরে কিনতে যায়, সে দেশে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, আর এক মন্ত্রীর 360টা বাড়ি থাকে, এরকম তো আরও আছে। কেন এগুলোর বিষয়ে কতটুকু ছাড় দেওয়া হলে পরে, খোঁজ খবর না নিলে পরে এটা হতে পারে? হ্যাঁ, ছাড় তো দেওয়া হয়েছেই। একটু বলি, সালমান এফ রহমান কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা ছিলেন দীর্ঘদিন, বেশ কয়েক বছর তিনি ছিলেন। এবং তখন মূলত অর্থনৈতিক যে কাঠামোটা বাংলাদেশের ছিল, অর্থনীতির বা ব্যবসা বাণিজ্যর যে ডিলগুলো হতো, যে কাঠামোগত পরিবর্তন বলি, যেখানেই যা বলি না কেন, সব কিছুই কিন্তু সালমান এফ রহমানের হাত দিয়েই হতো ওই সময়টাতে। অন্তপক্ষে তার শিল্প বিনিয়োগ উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং খাত বলি, এবং তিনি এই যে ঋণগুলো নেওয়ার কথা বলছিলেন, যিনি এক ধরনের ক্ষমতার শীর্ষে যারা ছিল, যার সিদ্ধান্তই অর্থনীতি চলতো বলা যায়, যার পরামর্শেই চলতো, সেই যখন ঋণ যখন চাইবে তখন নিশ্চয়ই ব্যাংকগুলো না করতে পারতো না। এবং আপনি যেটা বলছিলেন যে এটা জানতো কিনা, ছাড় দেওয়া হতো কিনা, অবশ্যই, কারণ এইটা না জানার তো কোনো সুযোগ ছিল না, অবশ্যই এটা জানা থাকতো। এবং এই যে ভূমিমন্ত্রী বিষয়টা বলেন, খুবই আসলে কি বলবো, এটাকে এক ধরনের হতাশার কথাই বলা যায়। কারণ এতগুলো বাড়ি তার বিদেশে থাকবে, দেখবেন হাজার হাজার মানুষ না খেয়ে আছে, পথে ঘাটে ঘুমাচ্ছে, সেখানে আরেকজন বিচিত্র যে এইটা হয়, সেটা অবশ্যই হতাশা থাকে, সেটি দুঃখজনক। এরকম পুনরাবৃত্তি এই দেশে না হোক, আমরা সেটি প্রত্যাশা করি, সাধারণ মানুষের সেটি প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।